অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির আমাকে এটা দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায়ে এই বাদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে। এই দেখুন, বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আবার আপনি পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধালেন, তা এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমায় 3 জন লোকের একটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি, এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম 2টি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল, আর তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর কোনো গুণ পরীক্ষা করেছে? অবনী একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমি করেছি, কিন্তু পরীক্ষা করে এইটুকু বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই, নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটা আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো আর একজন লোক এর কাছে 3টে ইচ্ছা প্রকাশ করতে পারে। তা পারে। তাহলে এটা আমাকে দিন না কেন? অবনী আঁতকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে আমার শত্রুর কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না, এ হচ্ছে এক সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাখুরি কথা বিশ্বাসই করি না। তবু দেখাই যাক আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্যি আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতে দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথায় থাকুক, কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষে যেন আমাকে দুষবেন না। এই নিন, ধরুন। সুরমা বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন? প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো? সুরমা বললেন, আমাদের তো কোনো অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছে আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর ওই বাগানের দিকে খানকতক ঘর তৈরি করলে ভালো হয়। এজন্য 1,000-5 টাকার দরকার। সুরেনবাবু হো হো করে হেসে উঠে বললেন, 1,000-5 টাকা দরকার? তার আর ভাবনা কি? নাও, এক্ষুনি তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাদরের সেই শুকনো পাখানাকে হাতের উপর রেখে বললেন, আমাদের 5,000 টাকা দরকার, বুঝেছ? 5,000 টাকা। তারপরে তিনি আর্তনাদ করে বাদরের পাখানাকে টেবিলের উপরে ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ও কি গো, অমন কেঁপে উঠলে কেন? সুরেনবাবু সভায় বললেন, আমার ঠিক মনে হলো বাদরের পাখানা যেন আমার হাতের উপর নড়ে উঠল। সুরমা বললেন, হ্যাঁ, ও তোমার মনের ভুল। চলো চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করো না, চলো খাবে চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন একটা বাদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালে
চা পান করতে করতে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে উঠে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাদরটা হয়তো আমাদের টাকা দিতে। বলতে বলতে থেমে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বলল, দেখো দেখো দেখো। বাগানের একটা বটগাছের ঘন পাতার ভেতর থেকে একটা বাদর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজেভাবেই বললেন, পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাদর আছে, জানো না? একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আর কি। বাদরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয় ভয় করছে গো। সুরেনবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্টার চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে, এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতন চিৎকার করে বলে উঠলেন, 5,000 টাকা! 5,000 টাকা! বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। 1 মাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাতাসের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো, সেই বাদরের পাটা কোথায় গেল? বাদরের পায়ে কথা সুরেনবাবু একেবারে ভুলেই গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে আছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে। কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন? সুরমা বললেন, ওর কাছে তুমি এখনো দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না, আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই, ওসব বাজে আজগবি ব্যাপার। সুরমা বললেন, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। সুরেনবাবু বললেন, কি তুমি আবল তাবল বকছো? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনি আসতো। সুরমা মাথা নেড়ে বললেন, না না না, আমি তাকে দেখবই। তুমি ইচ্ছে করলেই সে আসবে, এক্ষুনি আসবে। সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈব গতিকে, বাদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই, অসম্ভব, কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বললেন, বেশ, তাহলে তুমি আমার কথা রাখবেন না? আমার অমিয়কে দেখাবেন না? সুরেনবাবু নাচার হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না তখন আর কি করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে বাদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো গো করে উঠল। একটা টিকটিকি দেয়ালের উপরে টিকটিক করে ডাকলে, তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, বাদরের পায়ের কোনো গুণই নেই।
যত সব। আমি এখন শুতে যাই, তুমি এসো। সুরেনবাবু 2 পা অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাওয়ার শব্দ হলো। সুরমা ধরফর করে উঠে দাঁড়ালেন, ব্যগ্র হয়ে বললেন, ও কে? ও কে দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। সুরমা বললেন, না গো না, আমার অমিয় আসছে, আমার অমিয় আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছো না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির ওপর কার পায়ের শব্দ হচ্ছে বটে, হয়তো শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু তা যদি না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন রক্তাক্ত দেহ। না না না! সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে বাদলের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার শেষ বা তৃতীয় ইচ্ছাটা প্রকাশ করলেন, আমার ছেলে অমিয়কে আমি দেখতে চাই না, চাই না আমি আমার ছেলে অমিয়কে দেখতে। সিঁড়ির উপর আর কোনো শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলেন, কি দেখলে, কি দেখলে? শান্তভাবে চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা, সদর দরজাটা খোলা পড়ে আছে গো।